নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। অনেকদিন পর এই কথাটা বলতে পেরে খুব ভালো লাগছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের গল্প অনন্যা দেবরায়ের লেখা সে ফিরে ফিরে আসে। অনন্যা দেবরায় জন্ম হুগলি জেলার চন্দননগরে, বর্তমানে শিলিগুড়ি নিবাসী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর বেশ কিছুদিন স্কুলে শিক্ষকতাও করেছেন। গল্প ক্যাফে দলের সাথে জড়িত আছেন। গত বইমেলায় প্রকাশিত ইচ্ছেডানা সংকলনেও লেখিকার গল্প আছে। এছাড়া ফেসবুকে আছে ওনার নিজস্ব ব্লগ মিঠে হাওয়া। কলরব পত্রিকাতে এবং পূজা উপলক্ষে প্রকাশিত উজান বন্ধু পত্রিকাতেও লেখিকার লেখা স্থান পেয়েছে। সাহিত্যকে পাথেয় করে এগিয়ে যাবার আশা রাখেন তিনি। শুক্লা ত্রয়োদশীর রাত, সময়টা গ্রীষ্মের শেষ ভাগ। কালী মন্দিরের সামনের ঘাসের প্রাঙ্গণে অস্থিরভাবে পায়চারি করছেন আচার্য মশাই। কিছু কিছু মানুষ আছেন যাদের দেখলে আপনা থেকেই মনে শ্রদ্ধা আসে। আচার্য মশাই তেমনই একজন। বয়স প্রায় 70-এর কোঠায় হলেও এখনো গৌরবর্ণ দেহে শক্তির লক্ষণ স্পষ্ট। মেদহীন সুঠাম দেহ গঠন। মা কালীর সন্ধ্যারতি শেষ হয়েছে ঘণ্টাখানেক হল, কিন্তু আচার্য মশাই আজ এখনো নিজের কুঠিরে ফেরত যাননি। ক্রোধ মেশা এক চাপা অস্থিরতা ফুটে উঠেছে ওনার মুখমণ্ডলে। ভাগীরথীর কোল থেকে এক ঝলক শীতল বাতাস এসে ছুঁয়ে যায় আচার্য মশাইকে। মুখ তুলে সামনের দিকে তাকান বৃদ্ধ ব্রাহ্মণ। নদীর কালো জলে ছোট ছোট ঢেউ তারা খাওয়া সাপের মতন এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কালী মন্দিরের লাগোয়া এই ঘাটটি বছরখানেক হল গায়ের জমিদার বাবু বাঁধিয়ে দিয়েছেন। ধীর পদে সেখানে গিয়ে দাঁড়ানো নেই। ঘাটে দাঁড়ালে বাম দিকে অল্প দূরেই আরেকটি প্রশস্ত বাঁধানো ঘাট চোখে পড়ে। সেটাই গায়ের খেয়া ঘাট। এই রাতের বেলা এখন সেখানে বেশ কিছু খেয়া নৌকা, জেলে ডিঙি আর দু একটা মহাজনী নৌকা বাঁধা রয়েছে। তবে মাঝি মোল্লারা তেমন কেউ একটা নেই ধারে পাশে। কাছে পিঠের শুরিখানায় নেশা ভাঙ করতে যাওয়ার সময় এখন তাদের। আনমনা হয়ে সেই দিকেই চেয়ে থাকেন আচার্য মশাই, চোখে শূন্য দৃষ্টি। সময়টা আজ থেকে প্রায় 250 বছর আগে। শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার নিষ্ঠুর মৃত্যুর রক্তে ততদিনে বাংলার ইতিহাস রক্তিম হয়ে গেছে। মসনদে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভাগীরথীর পূর্ব দিকে এক বর্ধিষ্ণু গ্রাম এই কুসুমদিঘি। গ্রামের জমিদার চন্দ্রনাথ দাস বিলিতি সাহেবদের তোষামোদ করে তখনও দিব্যি নিজের কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম ছিলেন। দুর্দণ্ড প্রতাপ বলে ওনার সুনাম, বরং বলা ভালো বদনাম, চারপাশে ভালোই বিস্তৃত ছিল। যাতে তন্তুবাই দাসমশাই যতই বিক্রমশালী ছিলেন না কেন, অন্তর থেকে ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি সারা গায়ে বেশ অনেকগুলি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার খুব সাধ ছিল নিজের ভদ্রাসনে একটি মা কালীর মন্দির প্রতিষ্ঠা করার, কিন্তু বাঁধ সেধেছিলেন জমিদার বাড়ির কুলপুরোহিত রামভূষণ ভট্টাচার্য। তিনি পণ্ডিত ব্যক্তি, শাস্ত্র সম্বন্ধে তার অগাধ জ্ঞান। সেই আচার্য মশাই গণনা করে জানিয়েছিলেন, জমিদার মশাই, আপনার ভদ্রাসনটির অবস্থান মা কালীর মন্দিরের জন্য অনুপযুক্ত। এখানে জোর করে মাকে প্রতিষ্ঠা করলে মা রুষ্ট হতে পারেন। কুলপুরোহিতের নিধান শুনে মনে মনে বেশ বিমর্ষ হয়ে পড়লেও ধর্মভীরু জমিদার মশাইয়ের সাহস ছিল না গুরুদেবের কথার অন্যথা করার। কিন্তু শেষমেশ জমিদার মশাইয়ের কালী মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন আংশিক হলেও বাস্তব হয়েছিল, তবে নিজের ভদ্রাসনে নয়। গুরুদেবের আদেশ অনুসারে গায়ের দক্ষিণ পূব কোণে গঙ্গার কিনারায় প্রতিষ্ঠিত হয় মা কালীর মন্দির। আর মন্দির প্রতিষ্ঠার পরেই গুরুদেব আচার্য মশাই স্বহস্তে তুলে নেন মা কালীর সেবার দায়িত্ব। থাকতে শুরু করেন মন্দিরের অদূরে এক কুঠিরে। সংসারে আর টান ছিল না ওনার।
বিপত্নিক আচার্য মশাইয়ের একমাত্র পুত্র দীননাথ অবশ্যই পুজো আচ্ছার দিকে আসেনি। সে জমিদার গোমস্তায় হিসেব নিকেশ দেখে। গুরুদেবের এই ব্যবস্থায় জমিদার মশাইয়ের তেমন একটা সম্মতি ছিল না। তথাপি মুখে দ্বিরুক্তি না করেই আচার্য মশাইয়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন জমিদার চন্দ্রনাথ দাস। কারণ আচার্য মশাই জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হলেও ওনার স্বভাব ছিল রকচটা প্রকৃতির। ওনার ক্রোধকে স্বয়ং জমিদার বাবু সমীহ করে চলতেন। তবে জমিদার মশাইয়ের একটি অনুরোধ এড়িয়ে যেতে পারেননি আচার্য মশাই। দাসমশাইয়ের কথায় গায়ের বেশ কিছু ব্রাহ্মণ সন্তানকে শাস্ত্র শিক্ষা, পূজা উপাচার ইত্যাদি শেখানোর দায়িত্ব নিতে বাধ্য হন আচার্য মশাই। আচার্য মশাইয়ের যোগ্য উত্তরসূরি তৈরির দায়িত্ব ওনার উপরেই দিয়েছিলেন জমিদার চন্দ্রনাথ দাস। মন্দিরেরই অদূরে একটা ছাত্রাবাসও তৈরি করে দিয়েছিলেন। বাপ মা মরা রাখালকে নিজের যোগ্য উত্তরসূরি হিসাবে তৈরি করেছিলেন পণ্ডিত রামভূষণ আচার্য। ছেলেটির কপালে সুলক্ষণ দেখেছিলাম, অথচ সেই রাখালি এমন নরাধম পাষণ্ড তা খুনাক্ষরেও আমি টের পাইনি। বিগত কয়েক মাস যাবৎ কুসুম দিঘির মতো শান্ত গ্রামের ওপর ভর করেছিল এক অশান্তির ছায়া। খুন হচ্ছিল গাঁয়ের গরিব ঘরের যুবতী মেয়েরা। কিন্তু সেই সকল পাশবিক নরহত্যার পেছনে যে রাখাল, এটা জানার পর থেকে কিছুতেই একদণ্ড স্থির হতে পারছি না। আমার প্রিয়তম শিষ্য একের পর এক নারীকে পাশবিকভাবে ধর্ষণ করে তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহগুলি গঙ্গার চড়ায় ফেলে দিয়ে আসছে। এ যে আমার ধারণারও বাইরে। অথচ অবিশ্বাসের জায়গাও যে নেই। আজই প্রত্যুষে রামাই চণ্ডাল আর জেলে পাড়ার বেশ কিছু জেলে শ্মশানের পাশের জঙ্গলে স্বচক্ষে রাখালকে দেখেছে ওই নারাধম এক রমণীর উলঙ্গ রক্তাক্ত মৃতদের সাথে রতিক্রিয়ায় মত্ত। এ যে কল্পনারে অতীত। ব্রাহ্মণদের জন্য নির্ধারিত শটকর্ম থেকে বিচ্যুত হয়ে এহেন অনাচার, এ যে সাংঘাতিক পাপ, এ যে ক্ষমারও অযোগ্য। আর তার থেকে ঘৃণ্য বিষয় হলো এই নিষ্ঠুর কামুক যুবাটি এতদিন কিনা আমারই সাহচর্যে ছিল। জমিদার মশাই, যেখান থেকে হোক রাখালকে ধরে আনা হোক। জমিদার বাবুকে এই নির্দেশ দেওয়ার পর থেকেই এক দণ্ড স্থির হয়ে বসতে পারেননি আচার্য মশাই। মা কালীর নিত্য সেবাতেও আজ বসাতে পারেননি মন। সন্ধ্যারতি করার সময় বারংবার খেই হারিয়ে ফেলছিলেন। বন্দি রাখালকে জমিদার বাবুর লেঠেলরা যখন আচার্য মশাইয়ের সামনে এনে দাঁড় করায়, তখন রাত্রি প্রায় 3 প্রহর। জমিদার মশাই স্বয়ং এসেছেন। লেঠেলদের হাতে ধরা মশালের আলোয় রাখালের দিকে ভালো করে তাকিয়ে দেখেন আচার্য মশাই। শক্ত দড়ির বাঁধন চামড়ায় গেঁথে বসে যাওয়ায় হাত পা রক্তাক্ত হয়ে আছে রাখালের। কপালের কোণা দিয়েও গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু শোণিত রক্ত। রাখালের ঠোঁটের উপর দিয়েও মোটা কাপড়ের বন্ধনী। অথচ আশ্চর্য রকমের ভাবলেশহীন মুখ রাখালের। বিন্দু মাত্র অনুশোচনার গ্লানি নেই সেখানে, বরং কামুক পুরুষের ক্ষুধা নির্মম ভাবে ফুটে উঠেছে রাখালের মুখমণ্ডলের প্রতিটি রেখায়। আচার্য মশাই কয়েক মুহূর্ত রাখালের দিকে তাকিয়ে থাকেন। তারপর নিজ হস্তে রাখালের ললাট হতে রক্তচন্দনের তিলকটা মুছে দিয়ে অদূরে দাঁড়ানো জমিদার মশাইকে দৃঢ় কণ্ঠে নির্দেশ দেন, এই মুহূর্তে মা গঙ্গার বুকে ওকে নিক্ষেপ করা হোক। গুরুদেবের আদেশ শুনে কেঁপে ওঠেন দুর্দণ্ড প্রতাপ জমিদার। অসহায় কণ্ঠে বলেন, গুরুদেব, নরহত্যা এই যে মহাপাপ। এই নরাধম পৃথিবীর বুকে থাকলে মা কালী আমায় কখনোই ক্ষমা করবে না, কখনোই না। গুরুদেবের আদেশ অমান্য করার সাহস স্বয়ং জমিদার মশায়েরও নেই। অগত্যা গুরুদেবের কথা মতন রাখালকে নিক্ষেপ করা হয় গঙ্গার কালো জলে। অল্প কয়েকটা পাক খেয়ে রাখালের দেহটা অদৃশ্য হয়ে যায় মা গঙ্গার বুকের ভিতর। কিন্তু কেউ খেয়াল করে না জলে নিক্ষেপের ঠিক আগের মুহূর্তে রাখালের চোখ দুটি
যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। জ্বলন্ত আগ্নেয়গিরির বুক থেকে ছিটকে আসা লাভার মতো রাখালের চোখের অতল থেকেও যেন উঠে আসছিল সহস্র বছরের আদিম ক্রূরতা। কেউ খেয়াল করে না রাখালকে জলে নিক্ষেপের মুহূর্তে ত্রয়োদশীর ভরাট চন্দ্রের গায়ে যেন স্পষ্ট হয়ে ওঠে এক কালো অশুভ ছায়া। দূরের জঙ্গলে কোকিয়ে ওঠে একটি শৃগাল। কর্কশ শব্দে আকাশ তোলপাড় করতে শুরু করে এক অচেনা নিশাচর পাখি। রাখালকে নদীতে নিক্ষেপের মুহূর্ত থেকেই যেন এক অশুভ চাদরে আস্তে আস্তে ছেয়ে যায় সমগ্র ধরণী, কিন্তু কেউ বুঝতেও পারে না। রাত প্রায় 10:30। ঝেপে বৃষ্টি নেমেছে বাইরে। তার একটানা ঝিরিঝিরি শব্দে একঘেয়েমির তাল অনুরণিত হচ্ছে। বিরক্ত হয়ে হাত ঘড়ির উপর চোখ রাখে শর্মী। অপরিসর কেবিনটার ভিতরটাতেও দমবন্ধকর একঘেয়েমির পরিবেশ, অথচ এই কেবিন ছেড়ে বাইরে যাবারও পারমিশন নেই। হুগলি জেলার এক মফস্বলের এই সদর হাসপাতালটা মাঝারি মাপের, তবে রোগীর চাপ বেশ ভালোই। কোনো কোনো দিন এমার্জেন্সিতে ভিড়ের ঠেলায় শর্মীর প্রায় নাভিশ্বাস উঠে যাবার জোগাড় হয়। তবে আজ এই বাদলার রাতে হাসপাতালটা প্রায় খালি। যেসব পেশেন্টরা ভর্তি আছে তারা এখন বেশিরভাগই গভীর ঘুমে। বাকি নার্সিং স্টাফরাও নিশ্চয়ই বেশ মজাতেই আছে। হালকা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে দাঁড়ায় শর্মী। পেশেন্টের দিকে তাকিয়ে দেখে নেয় একবার। একই রকম কন্ডিশন, জ্ঞান ফেরেনি এখনো, আর ফিরবে বলে মনেও হয় না। তাও একবার ভালো করে পরীক্ষা করে সব রিডিং নিয়ে চার্টে যথাযথভাবে লিখে রাখে সে। আজ সারা রাত এটাই কাজ তার। সময়টা মার্চের প্রথম হলেও ঝমঝমিয়ে বৃষ্টির দাপটেই হয়তো গরমের ভ্রুকুটি এখনো তেমন স্পষ্ট নয়, বরং হালকা শীতের লাজুক কামড় সর্বাঙ্গে বেশ ভালোই অনুভূত হচ্ছে। শর্মীরও শীত শীত করে ওঠে, অথচ কেবিনের দরজা বন্ধ করার হুকুম নেই, কারণ এই কেবিনে প্রায় আধমরা হয়ে যে মানুষটি শুয়ে আছে তিনি একটি পাক্কা ক্রিমিনাল। অনেকগুলি মার্ডার কেস মাথায় নিয়ে দিব্যি লটকে পড়ে আছে হাসপাতালের বিছানায়। অবশ্যই দিব্যি আছে বললে অত্যন্ত ভুল বলা হবে, কারণ মানুষটির বাঁচার আশা খুবই কম। গণপিটুনির চোটে মাথার আঘাত খুবই গুরুতর, ব্রেনে রক্ত জমাট বেঁধেছে। স্ক্যানের রিপোর্ট বলছে ব্রেনের সয়েলিং এর মাত্রাও বেশ মারাত্মক। এই এলাকায় আলাদা করে কোনো জেলের হসপিটাল না থাকায় জেলের কয়েদিরা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য এখানেই আনা হয়। সাথে লেজুর হয়ে আসেন দুটি কনস্টেবল, এইবারেও এসেছে। দিনরাত মুখ লাল করে কি যেন চিবোচ্ছে আর মোবাইলে পাবজি খেলছে। আর চোখে কেবিনের বাইরে একবার তাকায় শর্মী। দুজন কনস্টেবলই ফোনে মত্ত। আরামেই আছে। ঠোঁট মুচড়ে অল্প হেসে আবারও পেশেন্টের দিকে তাকায় শর্মী। কন্ডিশন খুবই খারাপ। আজ সন্ধ্যা থেকে ইউরিনের সাথে ব্লাড আসাও শুরু হয়ে গেছে। যদি আজ রাতটা কোনোভাবে টিকে যায় তবে কাল একে কলকাতায় শিফট করার কথা। লোকটার দিকে অপলকে তাকিয়ে থাকে শর্মী। লোক না বলে ছেলে বলাই ভালো। বয়স বড় জোর 26, যদিও ওর মাথায় মুখে ঢাউস ব্যান্ডেজ, তথাপি মুখের মিষ্টতাটা কেড়ে নিতে পারেনি অসুস্থতা। মোটা সোটা নাদুস নুদুস ছেলেটার সর্বাঙ্গে এক আদিম সরলতা বিছিয়ে আছে নরম চাদরের মতো। অবাক হয়ে ভাবে শর্মী, কোথাও কোনো ভুল হয়নি তো? অন্য কারোর সাথে ভুল করে এমন নির্মম প্রহার করা হয়নি তো একে? এ কেমন করে খুনি হতে পারে? শুধু খুনি নয়,
এই ছেলেটা নাকি এক জঘন্য রেপিস্ট। মাত্র 15-16 বছর বয়স থেকেই ছেলেটির নাকি অতল স্পর্শী কামুকতা। স্থান, কাল, সময়, লঘু গরু কিচ্ছু জ্ঞান নাকি নেই ছেলেটির। নারী শরীর তার কাছে এক মাংসপিণ্ড মাত্র, যা ছিঁড়ে ছিঁড়ে খেতেই উল্লাস তার। ছেলেটি তার শিকার নারীদের নরম শরীর আঘাতে আঘাতে রক্তাক্ত করে পৈশাচিক আনন্দ পায়। প্রতিটি ক্ষেত্রেই তার নারকীয় অত্যাচারের সাক্ষী দেয় নির্দোষ মেয়েগুলোর ক্ষত বিক্ষত শরীর। পুলিশ অনেক দিন ধরেই জাল বিছিয়েছিল একে ধরার, কিন্তু ধূর্ত শিয়ালের মতো প্রতিবারই সে ফাঁকি দিত পুলিশকে। কিন্তু এই শেষবার কুকর্ম করার সময় ছেলেটি হাতে নাতে ধরা পড়ে যায় স্থানীয় মানুষের কাছে। তাদের হাতেই উত্তম মধ্যম প্রহার খেয়ে আধমরা হয়ে আজ গত 2 দিন হলো এই হসপিটালে। এক দৃষ্টে ছেলেটির মুখের দিকে তাকিয়ে থাকে সে। ব্যান্ডেজ বাঁধা ফুলো ফুলো মুখটা যেন মায়ায় জড়িয়ে আছে। অল্প হাওয়ায় কোঁচকানো বড় বড় চুলগুলো আদুরে অবাধ্য প্রেমিকার মতো ওর চোখ কপাল ছুঁয়ে যাচ্ছে বারংবার। পায়ে পায়ে বিডির পাশে এসে দাঁড়ায় শর্মী। হঠাৎই ওর খুব মায়া হচ্ছে ছেলেটার উপর। বারবার মনে হচ্ছে পুলিশ, আইন, আদালত সব মিথ্যে, শুধু ছেলেটির সরলতাটুকু সত্য। আস্তে আস্তে ছেলেটির কপালে হাত রাখে শর্মী। যত্ন করে গুছিয়ে দেয় ওর অবাধ্য চুলগুলো। মনে মনে অশান্ত হয়ে ওঠে শর্মী। ভুল হচ্ছে, কোথাও সাংঘাতিক একটা ভুল হচ্ছে। টুং শব্দে মেসেঞ্জারের নোটিফিকেশনে সম্বিত ফেরে শর্মীর। নিজের টেবিলের কাছে ফিরে গিয়ে ফোনটা হাতে নেয় সে। আর্যর টেক্সট। এই প্রথম আর্যর টেক্সট দেখেও অন্তরটা বিরক্তিতে ভরে যায় শর্মীর। নার্সিংয়ের ট্রেনিং শেষ করার পর ট্রেনি হিসাবে শর্মী যে বেসরকারি হসপিটালটায় জয়েন করেছিল, সেখানে জুনিয়র ডাক্তার আর্যর সাথে পরিচয় ওর। তারপর সেই কর্মক্ষেত্রে পরিচয় মুঠোফোনকে মাধ্যম করে হোয়াটসঅ্যাপ, ফোন কল এবং ভিডিও কল করে শেষমেশ ভালোবাসায় জমাট বাঁধে। প্রায় 5 বছরের সম্পর্ক ওদের। শর্মী অবশ্যই পরে সরকারি চাকরি পেয়ে যায়, তবে কলকাতায় পোস্টিং পায়নি। মফস্বলের এই সদর হাসপাতালটি তার বর্তমানের পোস্টিং। তবে ভাগ্যের কথা এই যে মফস্বলটা কলকাতা থেকে বিশেষ দূরে নয়। কর্মক্ষেত্র আলাদা হয়ে যাবার পরপরই কলকাতার এক ফ্ল্যাটে লিভ-ইনে থাকতে শুরু করেছিল শর্মী আর আর্য। কিন্তু তা সেও প্রায় হলো বছর 2। শর্মীর নাইট ডিউটি পড়লেও মুখ বেজার হয়ে যায় আর্যর। প্রায় সারাটি রাত ফোন বা টেক্সট করে নানান আবদার বা দুষ্টুমি করতে থাকে। খুব এমার্জেন্সি না থাকলে আর্যর এই দুষ্টুমিগুলো বেশ উপভোগ করে শর্মী। কিন্তু আজ যেন যাচ্ছে তাই রকমের বিরক্ত লাগছে। আর্যর টেক্সটের উত্তর দিতে ইচ্ছে করছে না একদম। এদিকে আর্য মেসেঞ্জারে শর্মীর সারা শব্দ না পেয়ে ফোনের পর ফোন করেই চলেছে। পর পর 3 বার ফোন কেটে দেবার পর আর্যর 4র্থ কলটা অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করে শর্মী। হ্যালো। কিন্তু আর্যর আদুরে গলাটা কানে যেতেই মাথাটা চিরবির করে ওঠে। যেন মনে হয় ফোনের মধ্যে দিয়ে একদলা তরল বিরক্তি তার কানের ভিতর দিয়ে মাথায় ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। কোনো ক্রমে কয়েকটা দায়সারা কথা বলে ফোনটা কান থেকে নামিয়ে রাখে শর্মী। মাথার ভিতরটায় যেন আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ। ফোনটা বন্ধ করে অবজ্ঞা ভরে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয় ও। তারপর আবার চোখ তুলে তাকায় অদূরে শোয়া ছেলেটির দিকে। আর মুহূর্তেই এক অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে যায় শর্মীর মন। কয়েক পলক আগেই মাথার মধ্যে জ্বলতে থাকা আগুনটা যেন পলকেই বরফ জমাট বেঁধে গেছে। ছেলেটার মায়া মায়া মুখটা যেন পরম শান্তির ঠিকানা। বিভোর হয়ে ছেলেটার মুখের দিকেই তাকিয়ে থাকে শর্মী। মাথার ভিতরটা
জট ছাড়ানোর মতন যেন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। এক আরামদায়ক ঘুম ঘুম আমেজ চেপে ধরছে শর্মিকে। চোখের সামনে সবকিছুই যেন ঝাপসা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, শুধু ছেলেটির মুখটি ছাড়া। ওর বন্ধ বড় বড় চোখ, পুরুষালী ঠোঁট, গালে হালকা দাড়ি ছাড়া আর যেন কিছুই দেখতে পাচ্ছে না শর্মি। হঠাৎই যেন রুমের আলোটা আবছা হয়ে যায়, আর সেই আলো আধারিতে শর্মি স্পষ্ট দেখে বেডের উপর উঠে বসেছে ছেলেটি। চোখের ইশারায় যেন নিজের কাছে ডাকছে শর্মিকে, খুব কাছে। নেশাগ্রস্তের মতন ছেলেটির দিকে এগিয়ে যায় শর্মি, যেন এক তীব্র শক্তিশালী চুম্বক নিজের দিকে টানছে শর্মিকে। ছেলেটির কাছে যেতেই সে শক্ত করে কাছে টেনে নেয় শর্মিকে। কোনো কিছু বোঝার আগেই নিজের দুটো ঠোঁট বসিয়ে দেয় শর্মির ঠোঁটে। অদ্ভুত এক আবেশে অবশ হয়ে আসে শর্মির শরীর। মাথার ভিতরটা যেন বেবাক খালি হয়ে গেছে তার। বোধ শক্তি আর চেতনা যেন আলাদা হয়ে যাচ্ছে শরীর থেকে। পরতে পরতে তীব্র সুখাবেশ যেন উঠে আসছে শরীর বেয়ে। ঘুম পেয়ে যায় শর্মির, তীব্র আরামের ঘুম। আস্তে আস্তে চোখের পাতা বন্ধ হয়ে আসে ওর। গত এক সপ্তাহ বৃষ্টির পর আকাশটা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। বসন্তের আমেজ চারপাশে। দূরে একটা কোকিল ডেকে চলেছে অনেকক্ষণ ধরে। ডাকটা ক্রমে ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোকিলটা যেন মরিয়া হয়ে বুক ফাটা আর্তনাদ করে ডাকছে তার প্রেয়সীকে, অথচ তার প্রেয়সী কিন্তু আশ্চর্য রকমের স্তব্ধ। কলকাতায় বাস করা মানুষজন সারাদিন গাড়ির হর্ন আর নানান ধরনের কর্কশ আওয়াজে তিথি বিরক্ত হয়ে অনেক সময় কলকাতা থেকে পালাই পালাই করে। তারা ভাবে শেষ বয়সে কোনো এক শান্ত নির্জন জায়গায় একটা ছোট বাড়ি কিনে থাকবে, যেখানে থাকবে না কোনো হট্টগোল কিংবা শোরগোল। অনেকেই আবার এই নির্জনতা উপভোগ করার তাগিদে প্রায় ছুটে যায় গুরুগম্ভীর হিমালয়ের বুকের ছোটখাটো হিল স্টেশনগুলোয়। কিন্তু নিজের একান্ত আপন বাড়িটার ভিতরেই যদি আচমকা নেমে আসে জমাট জমাট স্তব্ধতা, তবে কিন্তু সেই স্তব্ধতা মোটেও উপভোগ্য নয়। সেই স্তব্ধতা অস্বস্তির, আশঙ্কার এবং সেই স্তব্ধতা ভয়েরও। হসপিটালের রিফ্রেশমেন্ট রুমে বসে এই সমস্তই আকাশ পাতাল ভাবছিল আর্য। আজ ইচ্ছে করেই ডিউটি আওয়ার্সের অনেক আগেই হসপিটালে এসে গেছে ও। বাড়িতে থাকতে বিরক্ত লাগছে আজকাল, কিছুই আগের মতো নেই। গত এক সপ্তাহে যেন সবকিছু বদলে গেল। বাড়ির পরিবেশ, ওদের সম্পর্কের রসায়ন, আর সব থেকে বেশি বদলে গিয়েছে শর্মি। শর্মির কথা মনে আসতেই আর্যর সারাটা শরীর যেন কোকিয়ে উঠল ব্যথায়। ব্যথার ভারে জর্জরিত শরীরটাকে কোনো ক্রমে টেনে এনে সে দাঁড় করালো ঘরের আয়নাটার সামনে। এ কি চেহারা হয়েছে তার! নিজের দিকে তাকিয়ে নিজেরই করুণা হলো আর্যর। চোখ দুটো যেন কোটরে বসে গেছে। ঘুমের অভাবে ক্লান্ত রক্তিম চোখ জোড়ায় বিষাদের গাঢ় প্রলেপ। গাল ভর্তি বেশ কয়েকদিনের বাসি দাড়ি। ঠোঁটের কোনা ফুলে নীলচে হয়ে আছে বেশ খানিকটা। আলগা করে ওইখানটায় আঙুল ছোঁয়াতেই ব্যথায় কোকিয়ে ওঠে আর্য। শুষ্ক ক্ষতের প্রান্তে দাঁতের দাগ স্পষ্ট। শর্মির দাঁতের দাগ শুধু ঠোঁটেই নয়, আর্য সারা শরীর জুড়ে বিষাক্ত ক্যান্সারের মতো ছড়িয়ে আছে শর্মির দাঁতের দাগ। উফ, কি যন্ত্রণা! রোজ রোজ গোটা রাত জুড়ে এই যন্ত্রণা আর নিতে পারছে না আর্য। বাড়ি যাবার কথা মনে আসলেই আজকাল ভয় করে আর্যর। মাত্র 10 দিন আগে পর্যন্ত
সবকিছু একদম ঠিকঠাক ছিল আর্যর। ওর আর শর্মির সাজানো সংসার, নিত্যদিন কাজের তারা, রাত্রে হাক্লান্ত হয়ে ঘরে ফেরার মাঝে মধ্যে গভীর থেকে আরো গভীর আদর। যদিও ওরা লিভিনে আছে, তবুও বেশ একটা ঘরোয়া সংসার সংসার ব্যাপার ছিল ওদের। আর্যর সাথে শর্মির আলাপ এই নার্সিংহোমেই। তা নয় নয় করে বছর 5 হয়ে গেল। আর্য মাস্টার্স শেষ করে জয়েন করেছিল এখানে। বিখ্যাত কার্ডিও স্পেশালিস্ট ডক্টর সরকারের জুনিয়র হিসেবে কাজ করত তখন, আর শর্মি এসেছিল ট্রেনি নার্স হিসাবে। তারপর যা হয়, আস্তে আস্তে সম্পর্ক গড়িয়ে আজ শর্মি আর্যর আধা ঘরণী। ইচ্ছা ছিল এই বছরই বিয়েটা সেরে নেওয়ার, কিন্তু আয়নার সামনে থেকে সরে এসে আবার সোফার কোনায় বসে পড়ে আর্য। তার ডিউটি আওয়ার শুরু হতে এখনো ঘন্টাখানেক দেরি। কোকিলটা এখনো ডেকেই চলেছে। মনটা আবারও আনমনা হয়ে যায় আর্যর। সেই রাতটার কথা স্পষ্টভাবে মনে আছে আর্যর। ওই দিন শর্মির নাইট ডিউটি ছিল। সেদিন আর্যরও হসপিটাল থেকে ফিরতে একটু রাত হয়েছিল। রাতের বেলা একা একা ফ্ল্যাটে থাকতে একটুও ভালো লাগে না আর্যর। কেমন যেন মন কেমন করা এক শূন্যতা চেপে ধরতে চায়। বারবারই শর্মির নাইট ডিউটি থাকলেও আর্যর প্রায় গোটা রাতটাই পুটপুট করে টেক্সট করেই কেটে যায়। ওই রাতে মারাত্মক বৃষ্টি নেমেছিল। ডিনার সেরে বিছানায় শুয়ে অভ্যাসবশত সে রাতেও শর্মিকে টেক্সট করছিল আর্য। বেশ অনেকগুলো টেক্সট করার পরেও ও প্রান্ত থেকে জবাব না পাওয়ায় কতকটা উদ্বেগ বসে আর্য প্রথম কলটা করেছিল শর্মিকে। পরপর 4টে কল করার পর ফোন উঠিয়েছিল শর্মি। কেমন যেন এক অচেনা গলায় দায়সারা ভাবেই ভাষা ভাষা উত্তর করেছিল 2-1টা। তারপরে চুপ করে কেটে দিয়েছিল কলটা। 5 বছরের সম্পর্কে এই প্রথম এমন অস্বাভাবিক আচরণ করেছিল শর্মি। নিজের হতভম্ব ভাবটা কাটিয়ে আবার কল করতে গিয়ে আর্য দেখেছিল নিজের ফোনটা বন্ধ করে দিয়েছে শর্মি। কতকটা অভিমান ভরেই সে রাতে আর দ্বিতীয়বার শর্মিকে ফোন করেনি আর্য। বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল। ঠিক করেছিল খুব দরকার ছাড়া আর কখনো ফোন করবে না শর্মিকে। তবে আর্য সব অভিমান কাটিয়ে দিয়েছিল আর একটি ফোন কল। না, শর্মি ফোন করেনি। তবে ফোনটা এসেছিল শর্মির হাসপাতাল থেকেই। ভোর রাতে আসা হসপিটালের ফোন থেকেই আর্য জানতে পারে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে শর্মি। আর্য এসে ওকে বাড়ি নিয়ে যায়। ফোনটা আসার ঠিক 20 মিনিটের মধ্যেই আর্যর গাড়ি হাইওয়ে ধরে ছুটতে শুরু করেছিল। অভিমুখ ছিল শর্মির হাসপাতাল। সেই কাক ডাকা ভোরে বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে গাড়ি ছোটাতে ছোটাতে উদ্বেগে আচ্ছন্ন আর্যর মন ভুলেই গেছিল গত রাতের অভিমানের কথা। হসপিটালে পৌঁছে অবশ্য আর্য দেখেছিল মোটামুটি ভালোই আছে শর্মি, শুধু মুখের উপর গাঢ় ক্লান্তির ছাপ। তথাপি শর্মির ক্লান্ত মুখ জুড়ে তীর তীর করে যেন ভেসে বেড়াচ্ছিল এক তীব্র সুখাবেশ। হাসপাতালের মেট্রন ম্যাডাম আর্যকে জানিয়েছিলেন গতকাল রাতে স্পেশাল ডিউটি পড়েছিল শর্মির। জেলের আসামিদের ডিউটিকে এনারা স্পেশাল ডিউটি বলেন তা জানাই ছিল আর্যর। গত রাতে নাকি এক জঘন্য ক্রিমিনালের কেবিনে ডিউটি পড়েছিল শর্মির। অবশ্য পেশেন্ট ছিল কোমায়, আর কেবিনের বাইরে নিয়ম মাফিক আর্মড গার্ড ছিল। তো সেখানে ডিউটি করতে করতে কিভাবে না জানি অজ্ঞান হয়ে গেছিল শর্মি। কেবিনের বাইরে কর্তব্যরত এক গার্ডই ব্যাপারটা প্রথম খেয়াল করে। সেই তারপর হাসপাতাল কর্তৃপক্ষকে খবর করে। খবর পেয়ে ডক্টর গিয়ে দেখেন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে শর্মি। সাথে সাথে ওকে তুলে চিকিৎসা শুরু করে দেওয়া হয়। চোট আঘাত তেমন কিছু নেই, যদিও তবুও আজকের দিনটা ওকে আমরা অবজারভেশনে রাখতে চাই। মেট্রন ম্যাডাম এতক্ষণে চুপ করায় এইবার কথা বলার সুযোগ পেয়েছিল আর্য। জানতে চেয়েছিল শর্মির অজ্ঞান হওয়ার কারণ।
শর্মির অজ্ঞান হওয়ার কারণ কি ছিল? জবাবে অপ্রস্তুত গলায় জবাব দিয়েছিলেন মহিলা। বলেছিলেন, সেটাই তো আমরা ঠিক মতন বুঝতে পারছি না। ওর বিপি কিন্তু একদম নর্মাল ছিল। ওকে জিজ্ঞাসাও করেছি, কিন্তু কিছুই গুছিয়ে বলতে পারছে না শর্মি। কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে ও, অথচ ভয় পেয়েছে বলেও তো মনে হচ্ছে না ওর মুখ দেখে। এখানে ভয়ের প্রসঙ্গ আসছে কোথা থেকে? ওই ক্রিমিনাল পেশেন্টটাকে দেখে ভয়ের কিছু ছিল নাকি? পেশেন্টটা কি কিছু জানে নাকি যে শর্মির কি হয়েছিল? তার জ্ঞান ফিরেছে? জবাবে আরো অপ্রস্তুত হয় মহিলা মুখ। প্রায় কাঁচুমাচু হয়ে বলেন, পেশেন্টটা কাল মাঝরাতে কখন যেন মারা গেছে সেটা শর্মি জানেই না। ইনফ্যাক্ট শর্মি পেশেন্ট মারা যাওয়ার আগেই সেন্সলেস হয়েছে না পরে, এটা আমরাও না ঠিক বুঝতে পারছি না। উই আর সরি ডক্টর বসু। মানে শর্মি কতক্ষণ অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিল সেই বিষয়ে আপনাদের কোনো আইডিয়াই নেই? আর ইউ কিডিং মি? আরজুর ঝাঁঝির জবাবে মাথা নিচু করে বসেছিলেন স্থূলকায়া মহিলা। এক প্রকার জোর করেই শর্মিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছিল সেই দিন আরজ। সত্যি কেমন যেন একটা আচ্ছন্ন ভাব কাজ করছিল শর্মির মধ্যে। চারপাশের জগৎ সম্পর্কে কেমন যেন হুঁশ ছিল না ওর। আর ঠিক তারপর থেকেই বদলে গেছে শর্মি। একটু একটু করে বদলায়নি, একেবারে আমূল বদলে গিয়েছে মেয়েটি। ডাকলে সাড়া পাওয়া যায় না, পারতপক্ষে কথা বলে না, হাসে না, গান গায় না, ঠিকমতো স্নান করে না। এই নায়ের লিস্ট অনেকটাই লম্বা। সব সময়ই যেন ঝিমিয়ে থাকেও, ঠিকমতো স্নান না করার জন্যই হয়তো। আজকাল এক চাপা দুর্গন্ধ ঘিরে রাখে শর্মিকে। শুধু খাবার সময়ে একেবারে বদলে যায় মেয়েটা। বুভুক্ষু মানুষের মতন সর্বগ্রাসী ক্ষুধা এখন তার। শর্মির অ্যাক্সিডেন্টের দিন দুয়েক পরে ব্যাপারটা প্রথম নজর পড়েছিল আরজুর। বলা ভালো, নজর পড়তে বাধ্য হয়েছিল। সেই দিন হসপিটাল থেকে ফিরে আরজ দেখেছিল রান্নার দিদি দিব্যি ডুব মেরে দিয়েছে। আগে আগে অবশ্য এসব দিনে শর্মি রান্না করে নিত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। অগত্যা কোমর বেঁধে রান্নায় নেমেছিল আরজ। কিন্তু তার রান্নার দৌড় চিকেনেই শুরু আর চিকেনেই শেষ। সুতরাং জমিয়ে ঝালঝাল করে চিকেন রেঁধেছিল আরজ। পাড়ার মোড় থেকে কিনে এনেছিল রুটি। শর্মি অবশ্য চিকেন তেমন পছন্দ করে না, ফেলে ছড়িয়েই খায় বরাবর। বরং মাছ তার প্রিয়। কিন্তু মাছ রান্না করতে অপরাগ আরজ চিকেন করতেই এক প্রকার বাধ্য হয়েছিল। সেই রাতে ডিনার টেবিলে প্রথমবার শর্মিকে ভয় পেয়েছিল আরজ, মারাত্মক ভয়। যে মেয়ে দুটোর বেশি রুটি জন্মে খায়নি, সে পলকের মধ্যেই 3টে রুটি শেষ করে নির্দ্বিধায় টেনে নিয়েছিল আরজুর প্লেট। আরজু যে খাচ্ছে সে ভ্রুক্ষেপ ছিলই না শর্মির। এক প্রকার কেড়েই নিয়েছিল আরজুর প্লেটটা। তারপর চেটে পুটে খেয়ে নিয়েছিল আরজুর প্লেটের অবশিষ্ট 1.5খানা রুটি মাংস। বুভুক্ষু মানুষের মতন মাংস চিবাচ্ছিল শর্মি। ঠোঁটের দুপাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিল মাংসের ঝোল মাখানো লালা। এইরকম অপ্রকৃতস্থ খাওয়া সহ্য করতে পারেনি আরজ। গা গুলিয়ে উঠছিল ওর। দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকেছিল সে। মুখে চোখে জল দিয়ে বাথরুম থেকে বের হয়ে আরজ দেখেছিল তখনও মাংসের বাটি চাইছে শর্মি। তারপর থেকেই শর্মির খাওয়া দেখলেই ভয় করে আরজুর। তবে শুধু খাওয়া নয়, আরো একটা ক্ষেত্রেও ভয়ঙ্কর হয়ে উঠেছে শর্মি, রাতের বিছানায়। আজকাল রাত্রে কামুকতার মাত্রা ছাড়ায় শর্মি। রাত হলেই যেন তীব্র থেকে তীব্রতর তৃষ্ণায় ছটফট করতে থাকে মেয়েটা। কেমন যেন এক অন্য মানুষ হয়ে যায়। গায়ের জোর হয়ে যায় দ্বিগুণ। আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে দেয় আরজুর গোটাটা শরীর। ঠোঁট অসহায় আরজু
ভয়ে যন্ত্রণায় কুঁকড়ে যায়, অথচ সে ভ্রুক্ষেপই থাকে না শর্মির। আকণ্ঠ তৃষ্ণা না মেটা পর্যন্ত তার শান্তি হয় না। আর্যর রক্তাক্ত শরীর দেখে এক অদ্ভুত লোলুপতা উথলে ওঠে ওর চোখে। আঙুল ছুঁয়ে পরখ করে আর্যর বুক, কাঁধ, পিঠের ক্ষতগুলো। রক্ত দেখে এক পৈশাচিক উল্লাসে তীক্ষ্ণ স্বরে খিলখিলিয়ে হেসে ওঠে। তারপরেই আবারও ঝাঁপিয়ে পড়ে আর্যর উপর। শর্মির শরীর থেকে ভেসে আসা দুর্গন্ধে বমি পেয়ে যায় আর্যর, অথচ কিচ্ছু করার থাকে না তার। উফ, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না আর্য। কোথায় হারিয়ে গেল তার সেই ফুলের মতন শর্মি? এই ভেবেই দু চোখ জলে ঝাপসা হয়ে আসে আর্যর। রিফ্রেশমেন্ট রুমে সংঘমিত্রাদি ঢুকতেই মনে মনে বিরক্ত হয় আর্য। শুধু আর্যই নয়, সংঘমিত্রাদিকে এই হসপিটালের কেউই পছন্দ করে না। সংঘমিত্রাদি গ্যাস্ট্রোএন্টোলজি ডিপার্টমেন্টে আছেন, বেশ খানিক সিনিয়র আর্যর থেকে। সংঘমিত্রাদি এসে আর্যর ঠিক সামনের সোফাটায় ধপ করে বসে পড়েন। সংঘমিত্রাদিকে উপেক্ষা করার জন্যই মোবাইলে চোখ রাখে আর্য। এই সংঘমিত্রাদিকে অপছন্দ করার একটা নয়, অনেকগুলি কারণ আছে, যার মধ্যে সর্বপ্রথম হলো ওনার সাজ পোশাক। একজন ডক্টর হয়েও ওনার এই সামান্য বোধটুকু নেই যে কোথায় কেমন পোশাক পরা উচিত। না, পোশাক উনি শালীনতার সীমা মেনেই পরেন, কিন্তু হাতে গলায় এতগুলো করে রুদ্রাক্ষ পেঁচিয়ে রাখলে এমন ডাক্তারের উপর আর কোন পেশেন্টেরই বা ভক্তি আসবে? তার উপর একজন ডক্টর হয়েও দিদি একটি কুসংস্কারের ডিপো। ভূত প্রেত, তন্ত্র, যত রাজ্যের প্যারানর্মাল ব্যাপার স্যাপারের উপর ওনার ভয়ঙ্কর আগ্রহ। একজন সায়েন্সের ছাত্র হয়ে যেটা আর্য কোনোভাবেই মেনে নিতে পারে না। দিদির এমন অদ্ভুত আচরণের জন্যই দিদিকে প্রায় সবাই এড়িয়ে চলে। তবে দিদি ডক্টর হিসেবে খুবই অভিজ্ঞ, দায়িত্বশীল। সংঘমিত্রাদির আরো একটা বিষয় বেশ ভালো, সেটা হলো দিদি নিজে যেচে কারোর সাথে ওইসব ভূত প্রেত নিয়ে আলোচনা করতে আসেন না। তথাপি আর্যর সংঘমিত্রাদিকে পছন্দ হয় না। আজ না জানি কেন দিদি রুমে আসার পর থেকেই আর্যর দিকেই তাকিয়ে আছেন স্থির অপলক দৃষ্টিতে, যেন চোখ দিয়ে পড়ে নিচ্ছেন আর্যর ভারাক্রান্ত এলোমেলো বুকের ভিতরটা। আর্য যদিও মোবাইলের স্ক্রিন থেকে চোখ তোলেই নেই, তবুও দিদির দৃষ্টির আঁচ বেশ অনুভব করতে পারছে ও। ভিতরে ভিতরে এক অস্বস্তি হতে শুরু করে আর্যর। প্রায় মিনিট তিনেক একইভাবে আর্যর দিকে তাকিয়ে থাকার পর মৃদু গলায় দিদি বলে ওঠেন, আমার দিকে তাকা। দিদির গলার স্বরে মনে হয় কিছু একটা ছিল। দ্বিরুক্তি না করেই মুখ তুলে তাকায় আর্য। কয়েক মুহূর্ত আর্যর মুখের দিকে তাকিয়েই আবারও সেই একই রকম মৃদু গলায় সংঘমিত্রাদি বলেন, তোর চোখে মুখে এমন কিছু সাইন ফুটে উঠেছে যেগুলো খুব একটা স্বাভাবিক নয়, খুব সাধারণ ঘরোয়া অশান্তি বা সমস্যা। না, ওইসব কিছু না, তোর অন্য কিছুই হয়েছে, যা হয়তো যুক্তি দিয়ে বিবেচ্য নয়। দিদির কথায় সাময়িকভাবে আর্য বিস্মিত হলেও পর মুহূর্তেই নিজেকে সংযত করে নেয়। চোয়াল শক্ত করে বলে, না, তেমন কিছু নয়। মিথ্যাই বলে আর্য, কি বা বলবে সে? আর সংঘমিত্রাদিকে তো কিছু বলার প্রশ্নই আসে না। আর্যর জবাবে আরো খানিক চুপচাপ বসে থাকেন সংঘমিত্রাদি। তারপর সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হালকা চালে জিজ্ঞেস করেন, তোর ফ্ল্যাটে কি আজকাল কোনো পচা গন্ধ পাওয়া যাচ্ছে? চমকে উঠে দিদির মুখের দিকে তাকায় আর্য।
ঢোক গিলে কোনো ক্রমে বলে, তুমি জানলে কি করে? দিদি ততক্ষণে দরজার কাছে পৌঁছে গেছেন। সেখান থেকেই একই রকম মৃদু গলায় বলেন, ওই যে বললাম, তোর সমস্যাটা ঠিক পার্থিব নয়। এরপর সারাটা দিন আজ কাজে মন বসাতে পারেনি আর্য। সঙ্ঘমিত্রাদির বলা শেষ কথাগুলো মাথার মধ্যে বিনবিন করে বিঁধেছে প্রতিটা মুহূর্ত। ঠিকই তো বলেছে দিদি। একদিক দিয়ে ভেবে দেখলে শরীর যেই হঠাৎ পরিবর্তন, এমন বুভুক্ষ ক্ষুধা, এমন রাক্ষসের কামুকতা, এসব কি যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায় আদেও? আর ঠিক সেই জন্যই তো একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবে বলে আর্য ভেবে রেখেছিল। কোনো রকমে নিজের কাজ শেষ করে দিদির চেম্বারের দিকে যখন দৌড় দেয় আর্য, ততক্ষণে সূর্যের গায়ে ক্লান্তির ছাপ লেগে কমলা হয়েছে রোদ। দিদিকে তার চেম্বারেই পাওয়া গেল। হন্তদন্ত হয়ে আর্যকে ঢুকতে দেখে স্মিত হাসলেন উনি, আশ্বাসের হাসি, যেন উনি জানতেনই যে আর্য আসবে। সঙ্ঘমিত্রাদির মুখোমুখির চেয়ারটায় বসেই প্রথম প্রশ্নটা করে ফেলে আর্য, আমার সমস্যাটা যে স্বাভাবিক নয় সেটা কি করে বুঝলে তুমি? ঠোঁট মুচড়ে সামান্য হেসে সঙ্ঘমিত্রা বলেন, এই যে তখন বললাম, তোর চোখে মুখে এমন কিছু লক্ষণ ফুটে উঠেছে যেগুলো খুবই অস্বাভাবিক। মানে ধর, তোর সান্নিধ্যে এমন একটা কিছুর উপস্থিতি বর্তমান, যেটা, বা বলা ভালো যে হয়তো আমার বা তোর মতো স্বাভাবিক কোনো মানুষ নয়। আর সেই সান্নিধ্যের কারণে কিছু বিশেষ চিহ্ন ফুটে উঠেছে তোর মধ্যে। মানে কি বলতে চাইছো তুমি? শর্মি নর্মাল নয়? পার্থিব জগতের বাইরের বাসিন্দাদের ক্ষেত্রে হয়তো স্বাভাবিক অস্বাভাবিক এই কথাগুলো ঠিক কার্যকরী নয়, বুঝলি? কি তুমি এসব কি বলছো? ভয়ে উত্তেজনায় আর্যর গলা প্রায় বুঝে এসেছে। দেখ, আমার যতটুকু জ্ঞান, আমি আমি তা দিয়ে যতটুকু বুঝেছি, আমি আমি সেটাই বলি তোকে। তুমি জ্যোতিষী না তান্ত্রিক যে তুমি এইসব অ্যাবনর্মাল সাইন খালি চোখে দেখেই বলে ফেলছো? আর্যর গলায় এইবার সেই পুরনো অবিশ্বাসটা আবারও জোরালো হচ্ছে। এই প্রথমবার ভালো করে হাসেন সঙ্ঘমিত্রাদি। তারপর কতকটা স্বগতোক্তির মতো করেই বলতে থাকেন, ইচ্ছে তো আমার তেমন কিছু হওয়ারই ছিল। আমার কোনো এক পূর্বপুরুষ বেশ জ্ঞানীগুণী পণ্ডিত হিসেবে বিশেষভাবে সম্মানীয় ছিলেন। শাস্ত্রজ্ঞ হিসেবে নাম ডাক ছিল ভালোই। শোনা কথা, উনি তন্ত্রশাস্ত্রেও নাকি বেশ পারদর্শী ছিলেন। বংশ পরম্পরায় ওনার একটা পটচিত্র আমাদের ঠাকুরঘরে পূজিত হয়, জানিস? তবে ওনার পর আমাদের বংশের আর কারোরই ওই দিকে আর টান ছিল না। কিন্তু কিন্তু ব্যতিক্রম হলাম আমি। খুব ইচ্ছে ছিল, জানিস, তন্ত্রশাস্ত্রের পাঠ নেব। প্যাশন বলতে পারিস। কিন্তু আর কি করি বল, বিধি বাম। আমার মিলিটারি বাবা আমায় ধরে বেঁধে ডাক্তার বানিয়ে দিলেন। অগত্যা, আর কি করা যায়? ওই বইটই পড়ে বা ইন্টারনেট ঘেটে যতটুকু তথ্য আমি নিতে পারি, আর কি। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলেন সঙ্ঘমিত্রাদি। কেবলমাত্র বই পড়ে বা নেট ঘেটে যে কেউই এইসব বিষয়ে বিশেষ পারদর্শী হয় না, সেটা আর্যও জানে। তবে সে বোঝে দিদি হয়তো তাকে সবকিছু বলতে চান না। অগত্যা চুপ করে থাকে আর্য। সম্বিত ফেরে দিদির ডাকে, আর্য, তোর যদি খুব সমস্যা না থাকে তবে আমায় তুই সবটা খুলে বলতে পারিস, জানিস? আমায় আমায় তুই সবটা খুলে বল। আর্য বোধ হয় মনে মনে এইটাই চাইছিল। সবকিছু একা বয়ে বেড়াতে বেড়াতে সে বড্ড ক্লান্ত।
কোনো একজনকে খুলে বলতে খুব ইচ্ছা করছিল ওর, শুধুমাত্র ভরসা পাচ্ছিল না। ধীরে ধীরে সবটাই সে বলতে শুরু করে সংঘমিত্রাদিকে। সেই রাতে ডিউটিরত অবস্থায় শর্মির হঠাৎ অসুস্থ হয়ে পড়া থেকে প্রতি রাতের পাশবিক কামনার নিপীড়ন কিচ্ছুই বাদ দেয় না সে। বলতে বলতে বুকচাপা বেদনায় ডুকরে ওঠে আর্য। অসহায় ভাবে জিজ্ঞেস করে, শর্মি কি আর কখনো সুস্থ হবে না সংঘমিত্রাদি? এ প্রশ্নের কোনো জবাব দেন না সংঘমিত্রা ভট্টাচার্য, চুপ করে থাকেন। অগত্যা স্বগত উক্তির ভঙ্গিতেই আর্য বলে, ভেবেছি ওকে সামনের সপ্তাহে একজন ভালো মনোরোগ বিজ্ঞানীর কাছে নিয়ে যাব। আর্য, শর্মি লাস্ট যে পেশেন্টের ডিউটি করার সময় অজ্ঞান হয়ে যায়, সেই পেশেন্টের কি খবর? আর্যর কথার মাঝপথেই প্রশ্ন করেন সংঘমিত্রা। এখন এই কথার কি মানে? মনে মনে আবারও বিরক্ত হয় আর্য। তারপর দীর্ঘশ্বাস ফেলে, বলে, হ্যাঁ, শুনেছি পেশেন্টটা মারা গেছে, তবে কখন তা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না। মানে শর্মি অসুস্থ হবার আগে না পরে। ওই পেশেন্টটা ঠিক কি টাইপ ক্রিমিনাল ছিল তুই জানিস? বিরক্তির পারদ চড়লেও আর্য শান্ত গলাতেই বলে, আমি তো শুনেছিলাম রেপিস্ট ছিল, নির্মমভাবে রেপ করে খুন করে দিত ভিকটিমদের, তারপর পাবলিকের হাতে ধরা পড়ে গণপিটুনি। আমায় তোর বাড়ি আজ নিয়ে যেতে পারবি আর্য? আবারও আর্যকে মাঝপথেই চুপ করিয়ে দেয় সংঘমিত্রাদি। ওনার চোখ দুটো যেন অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে, ঘন ঘন শ্বাস পড়ছে। বেশ বোঝা যাচ্ছে কোনো কারণে বেশ উত্তেজিত হয়ে পড়েছেন দিদি। তবে এই সব উপেক্ষা করে আচমকাই এক ভয় গ্রাস করে ফেলেছে আর্যকে। বাড়ি যাবার কথা শুনেই এতক্ষণ ধরে মনের মধ্যে চেপে রাখা ভয়টা বাদুরের প্রসারিত ডানার ছায়ার মতন গ্রাস করেছে আর্যর অন্তরাত্মাকে। বাড়ি মানেই শর্মি, আর শর্মি মানেই সেই উৎকট গন্ধ, সেই অমানবিক ক্ষুধা, সেই পাশবিক কাম কথা। এদিকে ততক্ষণে নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েছেন দিদি। ব্যস্ত হাতে নিজের ব্যাগটা গুছিয়ে নিতে নিতে তিনি আর্যকে বলেন, ভয় পাস না, আমি আছি তো। কিন্তু তোমার বাড়ির লোকজন যদি চিন্তা করে? আর্যর কথায় সে আগের মতন করে ঠোঁট মুচড়ে হাসেন সংঘমিত্রা। তারপর গলার ভিতরে বলেন, আপাতত আমার এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। নিউ টাউনে আর্যর ফ্ল্যাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা করালো। সারাটা পথ অস্বাভাবিক গম্ভীর হয়েছিলেন সংঘমিত্রাদি, যেন অন্য কোনো জগতে পৌঁছে গেছেন। ভাষা ভাষা চোখের দৃষ্টি। আজকাল শর্মিকেও এক অন্য জগতের বাসিন্দা বলে মনে হয় আর্যর। বারংবার বেল বাজিয়েও শর্মির সাড়া না পেয়ে অগত্যা নিজের চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে আর্য। আজকাল এমনটাই হয়, শর্মির জাগতিক কোনো বিষয়েই হুঁশ থাকে না। ফ্ল্যাটে পা দিতেই সেই উৎকট গন্ধটা আজ দ্বিগুণ হয়ে নাকে লাগে ওদের। গা গুলিয়ে ওঠে আর্যর। সংঘমিত্রাদি যেন আরো গম্ভীর হয়ে গেছেন। তার ভ্রুর মাঝখানে গাঢ় ভাঁজ। কয়েক মুহূর্ত চুপ করে থেকে উনি বলেন, গন্ধটা চিনতে পারছিস আর্য? এই গন্ধটাই বিগত কয়েকদিন শর্মির শরীর থেকে ভেসে আসছিল। তবে আজ সেই গন্ধের মাত্রা অনেক অনেক বেশি। গন্ধটা আর্য চেনে, কিন্তু মন মানতে চায় না। সে নিজের সপক্ষে যুক্তি সাজিয়ে মিনমিন করে বলে, মানে ইঁদুর টিঁদুর কিছু পচেছে হয়তো। এটা পুঁতি গন্ধ আর্য। মানুষের মৃতদেহ পচলে এই গন্ধটা পাওয়া যায়। একজন ডক্টর হিসেবে এটা তোর অজানা নয়। দিদির কাট কাট গলায়
আর্যর মনের অন্তিম জোরটুকু শেষ হয়ে যায়। হতাশ হয়ে একটা সোফায় বসে পড়েও, তারপর অসহায় গলায় জানতে চায়, শর্মি কি আর কখনো ভালো হবে না? আর্যর কথার উত্তর না করেই সঙ্ঘমিত্রাদি বলে ওঠেন, শর্মিকে একবার দেখতে চাই। ও কোথায়? শর্মি কোথায় তা জানি না আর্য, জানতেও চায় না। তবুও পায়ে পায়ে বেডরুমের দিকে এগোয়েও ডাইনিং টেবিলটার পাশ দিয়ে যাবার সময় ঘেন্নায় বমি পেয়ে যায় আর্যর। সারাটা টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাত, তরকারি, মাছের কাঁটা। মাছি ভনভন করছে সেই অভুক্ত খাবারগুলোর উপর। মাছের আষ্টে গন্ধে ছেয়ে আছে জায়গাটা। সঙ্ঘমিত্রাদি সেসব উপেক্ষা করে আর্যর সাথে গিয়ে দাঁড়ান ওদের বেডরুমের দরজায়। ঘুমিয়ে আছে শর্মি, গভীর শ্বাস পড়ছে ওর। মাত্র এই কয়েকদিনে শর্মির চেহারারও বেশ পরিবর্তন হয়ে গেছে। ওর ত্বক হারিয়েছে স্বাভাবিক কোমলতা। সাপের পরিত্যক্ত খোলসের মতন রুক্ষ চামড়ায় ছেয়ে গেছে শর্মির গোটাটা শরীর। শর্মির মুখের সেই ঢল ঢলে বিলবতাটাও আর নেই। এক কর্কশ নিষ্ঠুর ভাব ফুটে উঠেছে সেই জায়গায়। ঘুমন্ত শর্মির ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে, তবে ওর মুখের ভিতরটা দেখা যাচ্ছে না। সে জায়গায় যেন টলমল করছে নিষিদ্ধ অন্ধকার। শর্মির মুখের ভিতর থেকে প্রতিটি শ্বাসের সাথে সাথে বেরিয়ে আসছে সেই নারকীয় প্রতিগন্ধ, যেন শর্মির মুখের ভিতরটা কোনো অতুলান্ত কুয়ো, যার ভিতর যুগ যুগ ধরে জমে আছে অজস্র মানব মৃতদেহ। সেই মৃতদেহগুলোর শরীরের পচা গন্ধই যেন ভলকে ভলকে উঠে আসছে শর্মির প্রতিটি শ্বাস বেয়ে। না না, আর সহ্য করতে পারে না আর্য। দৌড়ে গিয়ে বাথরুমে ঢোকে সে। বেশ খানিকটা বমি হয়ে যাবার পর অল্প সুস্থ বোধ করে আর্য। ঘাড়ে মাথায় জল দিয়ে বসার ঘরের সোফায় উপর এসে বসে। সঙ্ঘমিত্রাদি আগেই এসে বসেছেন সেখানে। আর্য বসতেই চাপা গলায় বলে ওঠেন, তুই জিজ্ঞেস করেছিলিস না যে শর্মি আর কখনো ভালো হবে কিনা? উত্তর হলো না। শর্মি আর কখনোই ভালো হবে না রে। কারণ শর্মি মারা গেছে। সেই রাতে হসপিটালেই ও মারা গেছে। আর ওই পেশেন্টই মারা যায়নি। ওর আত্মাটা এসে বাস করছে শর্মির শরীরে। আমি সকালে তার কথাই তোকে বলেছিলাম। সেই পার্থিব জগতের কেউ নয়, সে এসেছে অন্ধকারের জগৎ থেকে। ঘরের মধ্যে বাজ পড়লেও এতটা চমকে যেত না আর্য। কি বলছেন এসব দিদি? এ কথা সত্য যে শর্মি এখন ঠিক স্বাভাবিক নেই, তবে সে জীবিত আছে, ভয়ঙ্কর ভাবে জীবিত, এবং তার জীবিত থাকার দগদগে চিহ্ন সারাটা শরীরে বয়ে বেড়াচ্ছে আর্য। অল্প বিরতি নিয়ে সঙ্ঘমিত্রাদি আবারও কথা বলতে শুরু করেন। শোন আর্য, আমি জানি না আমি তোর কোনো উপকারে আসবো কিনা, কিন্তু তবুও আজ যেচে তোর বাড়ি আসার পিছনে একটা কারণ আছে আমার। ছোট থেকেই আমার মনে হয় আমি ঠিক স্বাভাবিক নই, নর্মাল নই। আমি জ্ঞান হওয়ার পর থেকেই আমি প্রায় একটা স্বপ্ন দেখি। ঠিক স্বপ্ন না, কারণ আমি কিছু দেখতে পাই না। আমি কিছু দেখি না, আমি শুধু শুনতে পাই। কে যেন বারবার আমার ঘুমের মধ্যে এসে আমায় বলে যে এই পৃথিবীতে আমার একটা কর্তব্য আছে,
যেটার জন্যেই আমার জন্ম, যেটার জন্যেই আমার বেঁচে থাকা। কিন্তু কিন্তু কর্তব্যটা কি সেটাই আমি জানি না। তবে তবে আজ তোর মুখে যখন আমি শর্মির কথাটা শুনলাম, তারপর থেকে আমার বারবার মনে হয়েছে আমার একবার এখানে আসা উচিত, খুব প্রয়োজন এখানে আসা আমার। কিন্তু কি প্রয়োজন সেটাই। দিদির কথা শেষ হবার আগেই এক জান্তব চিৎকারে চমকে ওঠে আর্য। শর্মি কখন যেন উঠে এসে দাঁড়িয়েছে। জান্তব চিৎকারটা উঠে এসেছে ওর গলা থেকেই। মাথা ঘুরিয়ে শর্মির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় আর্য। হে কাকে দেখছে ও? হ্যাঁ, কাকে দেখছে ও? শর্মির কোঁচকানো চুলগুলো কুৎসিত সাপের মতন তুলছে ওর মুখের দুপাশে। এক দুর্নিবার ক্রোধ ফেটে বের হচ্ছে শর্মির মুখের প্রতিটি রেখা ভেদ করে। দু ঠোঁটের কোণা বেয়ে গড়িয়ে নামছে পুরু লালা। তবে সব থেকে ভয়ঙ্কর দেখাচ্ছে শর্মির চোখ দুটো। জ্বলন্ত আগ্নেয়গিরির মতন গভীর জিঘাংসায় জ্বলছে তার চোখ দুটো। বাহ্যিক চিন্তা শক্তি হারিয়ে স্তব্ধ হয়ে বসেছিল আর্য। কোন শর্মি? মোহাবিষ্ট ভাবে শর্মির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আর্য বুঝতে পারে শর্মি তাকে খেয়ালও করছে না। তার যাবতীয় মনোযোগ, ক্রোধ সব শঙ্খমিত্রাদির উপর। পুতুলের মতন ঘাড় ঘুরিয়ে শঙ্খমিত্রাদির দিকে তাকায় আর্য। কিন্তু কি কোন শঙ্খমিত্রাদি? কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা শঙ্খমিত্রাদিকে দেখে জীবিত কি মৃত কিছুই বোঝা যাচ্ছে না। চোখগুলো অস্বাভাবিক ভাবে পাল্টে গেছে ওনার। তারপর চোখ দুটো একবার বন্ধ করেই দপ করে তাকান দিদি। সেদিকে তাকিয়ে বুকের ভিতরটা ভয়ে কামছে ধরে আর্যর। দিদির অক্ষি কোটরে এখন আর চোখ নেই, জল জল করছে দুটুকরো জ্বলন্ত কয়লা। রাগে প্রতিহিংসায় শর্মির দেহ ফুলে দ্বিগুণ আকার নিয়েছে। ওর উদ্যত হাতে চকচক করে ওঠে একটা ধারালো ছুরি। ক্ষিপ্র গতিতে শর্মি এগিয়ে যায় শঙ্খমিত্রাদির দিকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আর্য কোন ক্রমে লাফিয়ে উঠে শর্মিকে আটকানোর চেষ্টায়। কিন্তু তখন শর্মির শরীরের দানবীয় শক্তির সাথে কিভাবে পারবে আর্য? শর্মির হাতের ঝটকায় ছিটকে পড়ে, মাথাটা ঢুকে যায় মেঝেতে। যন্ত্রণায় কাতর আর্যর কানে ভারী পায়ের থপ থপ শব্দ। শর্মি এগিয়ে যাচ্ছে শঙ্খমিত্রাদির দিকে। আর্যর দেহে আর বিন্দু মাত্র শক্তি নেই। জড় বস্তুর মতন ঘরের কোণে বসে অপেক্ষা করতে থাকে শঙ্খমিত্রাদির অন্তিম পরিণতির দিকে। এক অজানা আতঙ্কে চোখ বন্ধ হয়ে আসে আর্যর। এক অচেনা পুরুষ কণ্ঠে চোখ খোলে আর্য। কেউ যেন বজ্র কণ্ঠে আদেশ দিল কারোকে। হতভম্ব আর্য কিছু বোঝার আগেই আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর। আর সেটা বের হচ্ছে শঙ্খমিত্রাদির কণ্ঠ থেকে। নরাধম পাপী, তোর বিনষ্ট বুদ্ধি জীবিত অবস্থাতেও তোকে কুপথে চালিত করেছে। আর আজ তোর মৃত্যুর 200 বছরেরও অধিক অতিক্রান্ত, অথচ আজও তুই তোর রিপু জালে জর্জরিত। শুধুমাত্র নিজের স্ফূর্তির জন্য তুই একের পর এক অসহায় মানুষদেরকে মেরে চলেছিস, খুন করে গেছিস, আর আজও করে চলেছিস। তোর
কাম লোলুষ অতৃপ্ত আত্মা এত কাল যাবৎ একটির পর একটি দেহ বদল করে গেছে নিজের আত্মতুষ্টির জন্য। তবে তবে তোর পাপের ডালা আজ পূর্ণ। এইবার তোর অন্তিম বিচারে তোর কাল উপস্থিত রাখাল। তাই আজ এত কাল পর আমি স্বয়ং এসেছি তোর সামনে আমার শেষ বংশধরের রূপে, তোকে চিরতরে শেষ করতে, যাতে তোর পাপাচারের বলি আর একটিও নির্দোষ মানুষ না হয়। আজ থেকে এই পৃথিবীর বুক থেকে আমার বংশ মুছে যাবে। হয়তো তবেই তোর ক্রোধ, প্রতিশোধ, স্পৃহা সব প্রশমিত হবে, সব বিনষ্ট হবে। সংঘমিত্রাদি আর কি কি বলে চলেছে তা আর ঠিক করে বুঝতে পারছে না আর্য। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করেছে। এক ধোঁয়াটে অস্বচ্ছতা গ্রাস করছে আশপাশের সবকিছু। পরতে পরতে তার ঘনত্ব যেন বেড়েই চলেছে, কিন্তু তারই মধ্যে ভয়াল দর্শন দুই মূর্তি নিজেদের মধ্যে লড়ে চলেছে 250 বছর পুরনো এক লড়াই। সাপের চোখে চোখ রাখা ইঁদুরের মতন মোহগ্রস্ত হয়ে এই অপার্থিব অলৌকিক সংগ্রাম দেখছে আর্য। হঠাৎই শর্মী আর সংঘমিত্রাদির শরীরটা কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থাকে ধোঁয়া দিয়ে তৈরি দুটি মানুষ্য মূর্তি, এক বৃদ্ধ ব্রাহ্মণ আর উপবীতধারী এক তরুণ ব্রাহ্মণ। দুজনের চোখেই রক্তিম ক্রোধ উপচে পড়ছে। আচমকাই যেন ঝড় ওঠে ঘরের ভিতরে। ধোঁয়ার কুণ্ডলী মস্ত অজগরের ন্যায় পাক খেয়ে ছড়িয়ে পড়তে থাকে ঘরের আনাচে কানাচে। আর সহ্য করতে পারে না আর্য। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মেঝের উপর। পরের দিন শহরের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয় একটা খবর। অস্বাভাবিক মৃত্যু। কলকাতার এক নামজাদা হসপিটালের ডক্টর আর্যদেব বসুর নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দুটি মৃতদেহ। দেহ দুটির একটি ডক্টর বসুর বান্ধবীর এবং অন্যটি ওনার এক সিনিয়র কলিগের। ডক্টর বসুকে ওই ফ্ল্যাট থেকেই অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে উনি এক বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন। আপাত দৃষ্টিতে মহিলা দুজন হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন বলেই অনুমান। তবে ডক্টর বসুর জ্ঞান না আসা পর্যন্ত ওই ফ্ল্যাটে ঠিক কি হয়েছিল তা জানা অসম্ভব। পুলিশ তদন্ত করছে।